3 তারিখে কি ডিসিশন হয়েছে সেনাবাহিনীর মিটিং এ সেইটাও শুনতে হয় বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে। তো ওখানে সকল তথ্য এখনো দেখবেন যে সেনাবাহিনীর অনেক সেন্সিটিভ তথ্য চলে যাচ্ছে বাইরে, মানে সেই ইউটিউবারদের কাছে চলে যাচ্ছে, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের কাছ থেকে আমাদের জানতে হচ্ছে, চিঠিগুলো চলে যাচ্ছে। তার মানে ডিপ স্টেটের যে মানে ইনফিল্ট্রেশন সেটা কোন লেভেলে আছে বুঝতেই পারছেন। আমরা আগে থেকেই কিন্তু সতর্ক করছিলাম যে এই ধরনের একটা অর্থাৎ ইস্যু পেলে, একটা জনপ্রিয় ইস্যু পেলে এই যে রাষ্ট্র মানে সরকার বিরোধী শক্তিগুলো তারা এটার ফায়দা লুটবে। তো সেই কারণে তারা তো পলিটিক্যাল পার্টি বা সরকারের যারা মানে পতন চায়, তারা তো যে কোনো ইস্যু পেলে, যে কোনো একটা মানে আন্দোলনের ইস্যু সেটা যাদেরই হোক সেটাকে পুঁজি করে তারা আসলে এগোতে চায়। তো আসলে এই যে 5ই আগস্টের ঘটনাটি ঠিক তেমন ভাবেই ঘটেছে। আর এইখানে এই যে রাজনৈতিক শক্তি যেটা, অর্থাৎ আওয়ামী লীগ তো একটা বড় দল, তারা সরকারে দীর্ঘদিন ছিল, তাদের লোকজন তো একেবারে নাই তা নয়, প্রচুর তাদের নেতা কর্মী সবাই ছিল, তাদেরকেও এক ধরনের নিষ্ক্রিয় রাখা হয়েছে এই যে ডিপ এজেন্টের, ডিপ স্টেটের যারা এজেন্ট, এদের পরামর্শে তারা বুঝিয়েছে যে এইটা হইলে এই হবে সেই হবে, কিন্তু সংঘর্ষের বিষয় না। একটা জায়গায় জমায়েত থাকলেও তো আসলে এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হিসেবে কাজ করে। ফলে এই আওয়ামী লীগ তার যে রাজনৈতিক শক্তি সেইটাকে এক ধরনের উপেক্ষা করেছে। 5 তারিখের পরে তো তারা বলা যায় যে স্বাধীন, মানে এই বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার বা এই যে সহিংস উগ্রবাদের বিস্তার ঘটানোর একেবারে লাইসেন্স পেয়েছে, এইরকম ভাবেই আসলে তারা দাঁড়িয়েছে। তো সেখানে তারা প্রকাশনী দিয়ে উসামা বিন লাদেন সহ আনোয়ার আল্লাকি বিভিন্ন জনের বই ছাপছে, সেগুলো বিক্রি করছে। তারপর যে শিয়াম পাবলিকেশনস, তারপর খান প্রকাশনী, এই এদের যারা মালিক, এরা কিন্তু এই প্রেসও বন্ধ ছিল, খান প্রকাশনী বন্ধ ছিল, কারণ এই জঙ্গিবাদকে উৎসাহিত করে বা জঙ্গিবাদী যারা আইডিওলজিক্যাল ইয়ে আছে গ্লোবালি, তাদের বই প্রকাশ করতে বলে, কিংবা এই যে মানে ইসলামের প্রসার এবং রক্ষার একমাত্র হাতিয়ার হইল তলোয়ার, রক্তের ছাড়া সম্ভব নয়, এই মতবাদে যারা বিশ্বাস করত, তাদের সেই সমস্ত লেখকদের বই, সেই ধরনের লিটারেচার প্রচারের কারণেই কিন্তু এরা গ্রেপ্তারও হয়েছিল। এরা প্রত্যেকেই কিন্তু এন্টি টেররিজম লয়ে আসামি ছিল, গ্রেপ্তার হয়েছে। তারপর এখন ওই যে দেখলাম যে মুসলিম বঙ্গ, বাংলাদেশের নাম পরিবর্তন করে মুসলিম বঙ্গ রাখতে চায় এই ভদ্রলোক, সেও কিন্তু মানে আল কায়দার ভাবাদর্শে একেবারে, এবং সে সিরিয়াতে তখন নুসরা ফ্রন্টের পক্ষে যুদ্ধ করতে যাবে, এইরকম ভাবে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিউর রহমান, সে ওখান থেকে এই জাবাত আল নুসরার ক্যাম্প ঘুরে এসে ওখানে ট্রেনিং করে এসে বাংলাদেশে আসে রিক্রুট করার জন্য, এবং সেই রিক্রুটমেন্টের প্রথম রিক্রুটমেন্ট হইল এই আসিফ আদনান। কিন্তু যে বর্তমান সরকার পরিবর্তন করে আবার সেই উগ্রপন্থী গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসবার চেষ্টা চলছে, এমনকি সেনানিবাসে পর্যন্ত। এইটা যদি একটু ব্যাখ্যা দিতেন, জামাতের ভূমিকাটা কি ছিল ওই উগ্রপন্থীদের সাথে? জামাতের সাথে এদের তো একটা মানে জামাত যদিও ছোটখাটো কিছু তাদের বলা মানে ওদের ভাষায় যে আকীদাগত কিছু ডিফারেন্স আছে, কিন্তু এটা তো ঠিক যে জামাতে ইসলামও তো মানে তারাও বলে যে একসময় তারা লিখতো, এখন কৌশলগত কারণে লিখে না, কারণ এইটা লিখলে আবার একটু ডিপ স্টেট বা পশ্চিমা দেশগুলোর ইয়ে পাবে না, সাপোর্ট পাবে না, তা কিন্তু লিখতো যে কোরআন হবে সংবিধান, মানে শরিয়া আইন থাকবে। এটা আমরা আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি যে ওয়াল রাইটিং এইটা থাকতো, যে মানে অন্য কোনো তো সংবিধান যখন পবিত্র কোরআন শরীফ ধর্মগ্রন্থ সেটাকে যখন সংবিধান আকারে নিয়ে আসবে, সেই স্টেটের ফর্মটা কি আসলে,
শরিয়া আইন, সর্বক্ষেত্রে শরিয়া আইন চালু হবে, অর্থাৎ এই যে চুরি করলে আঙ্গুল কেটে দেয়া হবে, দস্যুতা করলে কবজি কেটে দেয়া হবে, এই আইন। তো ফলে মানে আমাদের যে সমস্ত জঙ্গি গোষ্ঠী আছে, যারা সশস্ত্র কিংবা নিরস্ত্র যে উগ্রপন্থী যারা আছে, এদের সবারই লক্ষ্য কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন। অর্থাৎ একটা শরিয়া আইন বাস্তবায়ন করলে কুরআন শরীফ যদি আপনার সংবিধান হয়, সেটা তো একটা ইসলামিক স্টেট। এখন ইসলামিক স্টেট মানে ইরাক সিরিয়ার আইএস ইসলামিক স্টেট ঘোষণা করেছিল, সেই স্টেট না, আমি বলছি যে আক্ষরিক অর্থেই তো এটা একটা ইসলামিক স্টেট হয়। তো জামাতে ইসলামের সাথে এদের একটা ন্যাচারাল যে আইডিওলজিক্যাল মিল সেটা আছে। ফলে জামাত ইসলাম তো জানে যে এই শক্তিটাকে আলটিমেটলি এরা ক্ষমতায় আসতে দেরি হবে, ফলে এদেরকে ইউজ করে এই শক্তিটাকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, এই শক্তির উপর ভর করে আসলে আমাদের যেহেতু স্বীকৃতি আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকেও, কারণ এই যে একটা নাম দেওয়া হয়েছে, অদ্ভুত একটা নাম, মডারেট মুসলিম, মডারেট ইসলাম এরা করে, এবং এটার ডিপ স্টেট না শুধু, পশ্চিমা অনেক দেশের একটা ভুল কনসেপ্ট আছে, আমি এটাকে ভুলই বলবো, যে জামাত ইসলামের প্রসার হইলে, এরা শক্তিশালী হইলে উগ্র জঙ্গি গোষ্ঠী মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, অর্থাৎ ওই দিকে যাবে না। কিন্তু এইটা তো আসলে ভুল, কারণ জামাত ইসলাম তো পাকিস্তানেও আছে, পাকিস্তান থেকেই তো এটা আমদানি করা হয়েছে বাংলাদেশে। তো পাকিস্তানে কি উগ্র জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠে নাই? তেহরিকে তালেবানে পাকিস্তান, তারা কি ওখানে নাই? এটা আসলে এই যে জামাতকে এক ধরনের তোষণ, জামাইয়াদর যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অদ্ভুত দ্বিচারিতা, একদিকে তারা বলছে যে মানে ধর্ম নিরপেক্ষতা, তারপরে ইভেন আমাদের দেশে যেটা স্বীকৃতি নাই, গে রাইট অ্যাক্টিভিজম, এগুলাকে তো তারা প্রমোট করে সারা বিশ্বে। কিন্তু অন্যদিকে আবার জামাতের মতো একটা মানে একেবারেই ধর্মভিত্তিক একটা দল, এইটাকে তারা প্যাট্রোনাইজ করে। কারণ আমরা দেখেছি নির্বাচনের আগেও জামাত ইসলামের সাথে ওই দেশগুলোর যে ঘনিষ্ঠতা, যে মিটিং, মানে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এবং জামাত ক্ষমতায় চলে যাচ্ছে এইরকম একটা পারসেপশনও কিন্তু তৈরি হয়েছিল। ফলে আমি বলি যে হ্যাঁ, এখন বিএনপি সরকার গঠন করেছে, নির্বাচনে জয়ী হয়ে তারা বেনিফিশিয়ারি, কোনো সন্দেহ নাই। কিন্তু গত 2 বছরে বা এখনো জামাতে ইসলাম হইল সবচাইতে বড় বেনিফিশিয়ারি। ফলে তারা মূলত মানে 17 তারিখ থেকেই তারা সরকারের বিরুদ্ধে অর্থাৎ জুলাই 17 তারিখ থেকে তারা অল আউট গিয়েছে, সমস্ত শক্তি তারা আসলে মানে এখানে প্রয়োগ করেছে। পাশাপাশি তাদের ন্যাচারাল এলাই কিংবা অন্য এলাইজ যারাই আছে, তাদেরকেও এই আন্দোলনে টেনে আনার কাজটি জামাতে ইসলাম সফলভাবে করেছে। তো এটাই ছিল জামাতের রুল। এখনো আমি জানি একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রধান, তারপরে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক একজন খুবই উচ্চ পদের, একেবারে প্রথম 3 জনের ভিতরে পড়ে, 3-4 জনের ভিতরে পড়ে, এইরকম একজন মানে সরাসরি জামাতের আদর্শের সাথে একেবারে বলা যায় যে এর ভিতরে একজনের আমেরিকার ভিসা হয়তো মানে তার যখন হিসাবে, অর্থাৎ আওয়ামী লীগ আমলে তার ডিএ মানে ওয়াশিংটন ডিফেন্স স্ট্যাটাসে ওয়াশিংটন হিসেবে পোস্টিং হয়, তখন আইদার তাকে ভিসা দিয়ে বাতিল করেছিল ইউএস অথরিটি, অথবা ভিসা রিফিউজ করেছিল। কারণ হিসেবে তারা মানে পরবর্তীতে জানা যায় যে কারণ হিসেবে তারা উল্লেখ করেছিল যে তার বিভিন্ন জঙ্গি গ্রুপ, আনোয়ার আলাকির যে সমস্ত লিটারেচার সেইগুলো যারা প্রচার করে, সেই গ্রুপের সাথে তার যোগাযোগ আছে। এটি আছে একজন প্রভাবশালী জিওসি, যেটা মানে বাংলাদেশের মানে সামরিক শক্তির ভারসাম্যতে খুব গুরুত্বপূর্ণ, এইরকম তারও জামাত অ্যাফিলিয়েশন আছে। ফলে এরা এখনো ডিপ স্টেটের সাথে যুক্ত, এবং ডিপ স্টেটের সাথে তাদের নিয়মিত যোগাযোগ আছে। এবং এইটা আমি জানি যে নেপথ্যে কিছু লোককেও তৈরি করা হচ্ছে, যে যারা, কারণ ডিপ স্টেটের বিষয় হলো যে তারা একবার যাদেরকে ইউজ করে, যারা এক্সপোজড হয়ে যায়, তাদেরকে আর ব্যবহার করে না, তাদেরকে ছুঁড়ে ফেলে। যেমন ডক্টর ইউনুসকে তারা জাস্ট ছুঁড়ে ফেলেছে।
তাদের ঠিক আছে, তাদের বন্ধু ছিল, তাদের ঘনিষ্ঠ লোক ছিল, তাদের প্ল্যান্টেড লোক ছিল, কিন্তু তাকে আর তারা ব্যবহার করা যাবে না। কিংবা এই যে যারা আছে শুভ্র, আদিলুর রহমান খান শুভ্র, কিংবা ওই যে রিজওয়ানা হাসান, এদের মতো লোককে আর ব্যবহার করা যাবে না। এখন নতুন সেট, সেই নতুন সেট কিন্তু তারা রেডি করছে। এবং এখানে মানে বাংলাদেশে ছিল এরকম একজন সাবেক বলে ডিপ্লোম্যাট, ড্যানিয়েল ওভিস। সেই ভদ্রলোকের লেখা টেখা তো মাঝে মধ্যে টুইট করে বা লেখে, সাক্ষাৎকার দেয়, আপনারা দেখেছেন যে এইটা কি অন্য দেশের একটা ডিপ্লোম্যাট এইভাবে কথা বলতে পারে? তো সে আসলে এখনো সে ডিপ স্টেটের হয়ে খেলছে, এবং তার সে ওখানে আটলান্টিক কাউন্সিল বলে যে আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ আছে, সেখানে সে মধ্যপ্রাচ্য থেকে একটা প্রজেক্টও নিয়ে এসে, মধ্যপ্রাচ্য, এরা কিন্তু পাকিস্তানকে মধ্যপ্রাচ্য ধরে, পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত। তো এইখান থেকে আমি ধারণা করি এইটা, তো তারা এই মূলত এই এশিয়ার উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে এটা, এবং তার ছেলের যে এই ড্যানিয়েল ওভিসের ছেলে, তার একটা ফার্ম আছে, সেই ফার্ম হলো লবিং ফার্ম। সেই লবিং ফার্মে বাংলাদেশের কাউন্টার পার্ট কারা, এটা যদি খোঁজ নেন দেখবেন। তো এরা কিন্তু পরবর্তী অর্থাৎ এই সরকারের মানে এই নির্বাচিত সরকার যেটা নির্বাচন, হ্যাঁ নির্বাচন তো বাই ডিফল্ট, এইটা তো আসলে ওই অর্থে নির্বাচন যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ রেখে নির্বাচন, সেই নির্বাচন তো বাই ডিফল্ট ফল্টি। তো এই এই নির্বাচনে তারপরে ওই নির্বাচনটা হয়েছে, মানুষ তো ভোট দিয়েছে, তো এই নির্বাচনের সরকারকেও মানে হটিয়ে মানে আবার ওই রকম একটা অনুকূল পরিবেশ, যেমন জামাত চেষ্টা করেছে, জামাতের সাথে অনেকেই বলে জঙ্গিরা গত 2 বছরে মানে যদি জঙ্গি থেকেই থাকবে, গত 1.5 বছরে কেন তারা মানে হামলা করে নাই? হামলা করবে কেন? সেটা তো তাদের সরকার ছিল, কারণ এখানে একেবারে মিউচুয়াল বেনিফিটস ছিল, যে জামাতে ইসলাম এবং জঙ্গি গোষ্ঠী চেয়েছে তারা তাদের এইভাবে যদি তারা আধিপত্য বিস্তার করতে পারে সোসাইটির একেবারে সর্বস্তরে। অনেকগুলো প্ল্যাটফর্ম তারা করেছে, যেটা কোনোটা সামাজিক প্ল্যাটফর্ম নাম দিয়ে, কোনোটা ধর্মীয় প্ল্যাটফর্ম, কোনোটা চ্যারিটেবল এজেন্সি, এইগুলো তারা করেছে। করে কিন্তু তারা সমাজের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের যে উগ্রবাদের বাণী, সেটা তারা ছড়িয়ে দিয়েছে। তো ওই সুযোগটাকে, ওই ফেভারেবল অ্যাটমসফিয়ার যতদিন ওই ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, ততদিন তারা এই ভোগ করবে, এনজয় করবে। তো ফলে তাদের কি গাজওয়াতুল হিন্দের জন্য তো মানে 2-4 লাখ লোক দিয়ে হবে না, এটা অন্তত 50 লাখ লোক লাগবে। এই 50 লাখ লোক রিক্রুট না করা পর্যন্ত মানে তারা এই ধরনের একটা ফেভারেবল অ্যাটমসফিয়ার কেন তারা হারাবে? যে কারণে তারা কিন্তু চাইছে যে ইউনূস সরকার থেকে যাক, ইন্টারিম গভর্নমেন্ট থেকে যাক। আর জামাতে ইসলাম চেয়েছে যে যতই দিন যাবে তত বিএনপি অজনপ্রিয় থাকবে, আওয়ামী লীগ আসতে পারবে না, ফলে নির্বাচন দেরিতে হলে তাদের সুবিধা। পাশাপাশি তারা তো তাদের লোকজন এমন ভাবে সুকৌশলে তাদের মানে একেবারে তাদের হিসাবে পরিচিত, পাশাপাশি বিএনপির ভিতরেও যারা গুপ্ত আক্ষেপা ছিল প্রশাসনে, তাদেরকেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিয়েছে। তো ফলে মানে সরকারে না থেকেও সরকারের যে যাবতীয় সুবিধা, সেটাও তাদের হাতে ছিল। পাশাপাশি তারা মানে যত দেরি হবে তত তারা তাদের এক ধরনের, এটা অবশ্য এই মুখোশটা খুলে গেছে, যে সৎ ও যোগ্য লোক, সৎ ও যোগ্যদের প্রতি মানুষের সাপোর্ট বাড়বে, অর্থাৎ জামাতে ইসলামের। কিন্তু তারা যে কত বড় সৎ এবং যোগ্য, এই কয় মাসে সেটা কিছুটা মুখোশ আসলে খুলে গিয়েছে। তো যেটা বলছিলাম সেটাই, এই যে ডিপ স্টেটের এজেন্ট যারা আছে, এবং এর ভিতরে একটা বড় অংশ আছে রিটায়ার্ড গ্রুপ, মানে সেনাবাহিনীর রিটায়ার্ড গ্রুপ আছে। এটার সাথে ধরেন সিভিল সোসাইটির একটা অংশ আছে, যারা এক্সপোজড হয়ে গেছে তারা নয়। অর্থাৎ তারা যদিও এখনো রেজওয়ানা হাসান কিংবা আদিলুর রহমান খানরা এই আমার জানা মতে এনসিবি কে উস্কানি দেয় যে তোমরা আন্দোলন করে সরকারকে ফেলে দাও, অর্থাৎ তারা আবার ক্ষমতায় আসবে, এদেরকে আর ডিপ স্টেট ব্যবহার করবে না, কিন্তু নতুন সেট আসবে। তো এই কাজটা মানে সফলতার সাথে চালিয়ে যাচ্ছে। তো এটা সরকারে থাকলে ওই যে অনেক কিছু চোখে পড়ে না, তো এটা হয়তো চোখে পড়ছে না। এই সরকারকে পতন ঘটিয়ে তারা আরো একটা মাস্টার প্ল্যান সাজাচ্ছে বা করছে, অলরেডি কার্যক্রম চলছে।
আমরা আবার একটু পেছনে ফিরে যাব। এই যে আপনি জঙ্গি গোষ্ঠীর কথা বললেন, জামাত এবং বিভিন্ন শক্তি মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। আপনি দীর্ঘ সময় পুলিশের খুব ইম্পর্টেন্ট একটি ইউনিট, গোয়েন্দা ইউনিট এসবিতে ছিলেন এবং আপনি পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, অতিরিক্ত আইজিপি পর্যায়ে। এই যে এই অবস্থাগুলো জানছেন, সরকারকে কি আপনারা সচেতন করেছিলেন? প্রোটেক্ট করা সম্ভব হলো না কেন? দেখুন, আবারও বলতে হয় যে সরকারে থাকলে অনেক কিছু চোখে পড়ে না। বাংলাদেশে তো একটা ট্রেডিশন হয়ে গেছে যে মানে আমাদের লোকজন, পুলিশের লোকজন যেহেতু অত স্মার্ট না, ঢিলে ডালা, তো এসবিতে যারা চাকরি করে তারাও অনেক ঢিলে ডালা, ফলে সরকারকে জানানো হয়েছে বিভিন্ন সময়। আমি আগের একটা সাক্ষাৎকারে আমি উল্লেখ করেছি যে 2023 সালের মার্চ মাসে আমি প্রথম একটা রিপোর্ট দেই, যেটা বেশ দীর্ঘ রিপোর্ট ছিল, যেটাতে আমি বলেছিলাম যে এই ধরনের একটা প্রক্রিয়া চলছে, সেটা 23-এর শেষ দিকে হবে অথবা 24-এ হবে, এরকমই ছিল। আমি রিপোর্টটা আবার পড়েছি ওই দিন কথা বলার পর। এটা 7-8 পৃষ্ঠা না 6 পৃষ্ঠার একটা রিপোর্ট। তো সেটা যে সেখানে ছিল, সেখানে কারা কারা ষড়যন্ত্র করছে, কিভাবে ষড়যন্ত্র করছে, কোন কোন পত্রিকার সম্পাদকরা এটার সাথে আছে, সিভিল সোসাইটির কারা কারা আছে, তারপরে এনজিও কারা কারা আছে, টিচারদের ভিতরে কারা কারা থাকতে পারে, মানে রিটায়ার্ড ব্যুরোক্র্যাটদের ভিতরে কারা কারা থাকতে পারে, সামরিক এবং বেসামরিক, এগুলোর কিন্তু বেশ কিছু নামও সেখানে ছিল। তো সেইটা সেইভাবে করেছি। তারপরে এইটা যতবার আমি গিয়েছি, মানে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, আমি এদের তৎপরতা সম্পর্কে, কে কার সাথে মিটিং করছে, মিটিং এর সম্ভাব্য বিষয়বস্তু কি হতে পারে, বা কখনো কখনো আমরা জানি, প্রকাশ্যে স্টেটমেন্টও দিয়েছে, কিভাবে বিভিন্ন জায়গায়, গুলশানের বিভিন্ন জায়গায়, হোটেলে, কোন কোন অ্যাম্বাসেডরের বাসায় মিটিং হচ্ছে। এগুলো সবকিছুই কিন্তু যথাসময়ে সরকারকে জানানো হয়েছে। কিন্তু এখানেও মানে এসবি তো শুধুমাত্র মানে একমাত্র গোয়েন্দা সংস্থা নয়, আরো গোয়েন্দা সংস্থা আছে। যখন কন্ট্রাডিক্টরি রিপোর্ট আসে, যখন একাধিক রিপোর্টের মিল থাকে, তখন মানে যেটা একজন শুধু বলেছে সেটা কিন্তু ইয়া হয়ে যায়, সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবার কিছু কিছু সিদ্ধান্ত যথাযথভাবে, এটা যেমন আমার রিপোর্টটা কিন্তু আমি বলেছি যে এটা পুরো মানে মোটামুটি বেশিরভাগ জায়গায় একমত হয়েছিলেন সরকার প্রধান, এবং এটাকে মানে উনি অ্যাকনলেজও করেছিলেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আমার ভুল ধরিয়ে দিয়েছিলেন যে দেখো এইটা তুমি এটা আরো বেশি আর কি। তো এইটা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো এইটা যেমন একটা আমি সরাসরি বলি, যেমন জুলাই বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের আন্দোলনকারীদের সাথে, সমন্বয়কদের সাথে, এইটার সাথে কথা, এদের সাথে একটা কথা বলে আমরা শুরু থেকেই মানে গুরুত্ব দিয়েছি যে আলোচনার মাধ্যমে এটা মানে সমন্বয় করা, আলোচনার মাধ্যমে যে ঠিক আছে, আলোচনার মাধ্যমে তো এইটা না যে হাইকোর্টের রায়কে সরকার পরিবর্তন করে দিতে পারবে, আলোচনার মাধ্যম হতে পারে যে দেখো আমরা এটা চেষ্টা করছি যাতে এটা ইয়ে হয়, স্টে করা যায়, কিংবা এটা রিভিউ করা যায়, তোমাদের দাবি মেনে নিয়ে আমরা নীতিগতভাবে এই এই আছে, এইগুলো কতগুলো বিষয় থাকে না, এগুলো তো করার সুযোগ ছিল। তো এই দায়িত্বটা দেয়া হয় একমাত্র ডিজিএফআই কে। ফলে আমরা যখন, তো এইটা আসলে এইটা এইভাবে না করে, সেটা আমি বিশ্বাস করি যে একটা পলিটিক্যাল শক্তিকে যদি দেওয়া হতো, দলীয় যারা গ্রহণযোগ্য, তো যারা মন্ত্রী এমপি না, বা মন্ত্রী এমপিদের ভিতরে কেউ কেউ আছে গ্রহণযোগ্য, তাদেরকে, অথবা অগ্নিপন্থী যে শিক্ষাবিদরা আছেন, ইউনিভার্সিটি টিচার আছেন, তাদেরকে যদি এইভাবে একটা কমিটি করে আলোচনার বিষয় করে দেওয়া যেত, তাহলে হয়তো থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। আমি এত দূর পর্যন্ত, অর্থাৎ এইটাকে কাজে লাগিয়ে এইরকম একটা সর্বনাশ, মানে রাষ্ট্রের জন্য, শুধু আমাদের জন্য হয়েছে সেটা নয়, রাষ্ট্রের একটা সর্বনাশ, এটা আসলে এড়িয়ে যাওয়া সম্ভব হলেও হতে পারত। তো এইটা তো এইভাবে পদে পদে, যে যেমন
অনেক ক্ষেত্রেই আমরা যথাযথভাবে ইন্টেলিজেন্স দিয়েছি, কিন্তু দেখা গেছে যে কন্ট্রাডিক্টরি ইন্টেলিজেন্স যখন বিভিন্ন জায়গা থেকে এসছে, তখন আর আসলে আমাদেরটা হয়তো মানে সেইভাবে হ্যাঁ ধোপে টিকে গ্রহণ করা হয়নি। অনেকগুলো বিষয় আছে, যেমন মনে করেন এই যে 17ই অগাস্ট গেল, 17ই অগাস্ট জানি আমরা যে মানে সারা দেশে একযোগে বোমা হামলা হয়, যেটা জেএমবি করে, এবং জেএমবির নামটাই তখনই আসলে বেশি বা দেশের মানুষ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ে। তো এই প্রতি বছর 17ই অগাস্ট আসলে দেখা যাইতো যে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট দিত, সিকিউরিটি রিপোর্ট। তো এই রিপোর্টে কিংবা হোলি আর্টিজানের ঘটনা ধরেন, হোলি আর্টিজানের যে বার্ষিকী পূরণ অর্থাৎ 1লা জুলাই, সেখানে রিপোর্ট দেয়া হতো। তো এখন এই রিপোর্টে আমি আমি যেহেতু একটু টেরোরিজম নিয়ে একটু জানার চেষ্টা আমার ছিল, আমি সেই যখন 2005-06 সালে পুলিশ একাডেমিতে চাকরি করেছি, তখন থেকে, ওই সময় তো উত্থানটা বেশি হয়, ওই সময় থেকে আমি লিটারেচার গুলো পড়ার চেষ্টা করেছি। ওই সময় আমি লিটারেচার পড়েছি, ক্লাসও নিয়েছি এই যে যারা এখন এসপি এডিশনাল ডিআইজি হিসেবে আছে তাদের। তো ওই ফলে আমি জানি যে এদের লিটারেচার পড়ে আমি জানি যে এরা কখনো বার্ষিকী পালন করে না, কারণ বার্ষিকী পালনকে তারা মনে করে এটা খ্রিস্টীয় রীতি, অর্থাৎ খ্রিস্টানদের রীতি। ফলে 1লা জুলাই হামলা হয়েছিল বলে এই 2026 সালের 2025 সালের বা 24 সালের 1লা জুলাই তারা হামলা করবে, এইটা ভাবার কোনো কারণ নাই। কারণ এটা তাদের ইয়ের সাথে, আদর্শের মানে তাদের ডক্ট্রিনের সাথে, মতবাদের সাথে মিলে না, কারণ এটাকে তারা মানে খ্রিস্টানদের রীতি, ইসলাম বহির্ভূত কাণ্ড মনে করে। তো ধরেন আমি রিপোর্ট দিলাম যে এই তারিখে এই ঘটনা হয়েছিল, কিন্তু এইটা নিয়ে আসলে এই তারিখে তারা যে মানে আবার হামলা করতে পারবে, হামলা করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। না থাকলেও তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওই যে যানবাহন তল্লাশি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিল যে এইটা এই তারিখে এই বার্ষিকী উপলক্ষে দেশের অমুক অমুক শহরে এখানে এখানে এই পয়েন্টে হামলা হইতে পারে। তো তখন কোনটা গ্রহণ করবে বলেন? তো ফলে ইন্টেলিজেন্সটা, প্রথমত ইন্টেলিজেন্স বোঝা যে ইন্টেলিজেন্স কি, এবং সেইটা ইন্টেলিজেন্স কালেকশনের যে ইন্টেলিজেন্স মানে অ্যাকশনেবল ইন্টেলিজেন্স তৈরি করা, অর্থাৎ ইনফরমেশন কালেক্ট করেই তো এটা ইন্টেলিজেন্সের আকারে রূপ দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই সীমাবদ্ধতা আছে, আমাদেরও আছে। তো সেইটা, তারপরে এটার থেকে একটা প্রেডিকশন দেওয়া যে এটা কি হতে পারে ফলাফল। তো সেইটা, যেমন জামাতে ইসলাম যখন নিষিদ্ধ করা হয়, তখন মিটিংও হয়েছে। আমি দেখেছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ওই সময় মিটিং হয়েছে, সেখানে বলেছে এই করবে সেই করবে। তা আমি আমার রিপোর্ট, লিখিত রিপোর্ট, যে রিপোর্ট প্রথম আলো এই রিপোর্টের উপর ভিত্তি করে তারা একটা প্রতিবেদন করেছিল, অর্থাৎ জুলাই আন্দোলন চলাকালে 16টা রিপোর্ট আমি দিয়েছিলাম। এই 16টা রিপোর্ট তাদের হাতে কিভাবে গেছে আমি জানি না, কারণ এই রিপোর্ট তো অনেক জায়গায় ছিল। তো এই রিপোর্টকে ভিত্তি করে, তো ওইখানে আমি ওই রিপোর্টে আছে যে আমি বলেছি যে জামাত ইসলাম এটাকে মানে সিরিয়াসলি নিচ্ছে না। কারণ আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা জামাত ইসলামের কিছু লোকের সাথেও তো আমাদের যারা ফিল্ড লেভেলে কাজ করে, তাদের সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখতে হয়। তো সেই তাদেরকে নিয়ে কথা বলা, বা আমরা কিছু আমাদের যেহেতু টেকনোলজিক্যালও কিছু সামর্থ্য ছিল, সেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওরা বলছে যে এই এখন আর নিষেধাজ্ঞা যা দেয় দিক, আমরা এটা আইনগতভাবে মোকাবেলা করব, এটা নিয়ে আমরা কোনো হইচই করব না। আর এটা হইচই করার দরকারও নেই, কারণ এই সরকার টিকবে না, কাজে এই নিষেধাজ্ঞা টিকবে না। জাস্ট এই কথাটা বলেছে। তো আমার কাছে ডেফিনেট ইয়ে ছিল, তো আমি আমার রিপোর্টে সেটা উল্লেখ করেছি, মৌখিকভাবে বলেছি। তো এইভাবে আমি যেমন 1 তারিখে বলেছি যে মানে এই যে আমি সরাসরি হাজির হয়ে বলেছি যে এই যে যাদেরকে ডিপ্লয় করা হয়েছে ইউনিট টু সিভিল পাওয়ার, এরা সিভিল পাওয়ারের কোনো এইডে কাজে লাগছে না, এমনকি পুলিশ একটা জায়গায় মারামারি করছে, সেখানে পাশে তাদের তো শক্তি প্রয়োগের দরকার নেই। তারা যদি পুলিশের পিছনেও দাঁড়িয়ে থাকে তাইলে পুলিশ শক্তি পায়।
তো সেইটাও আসলে করছে না, এটা কিন্তু আমি জানিয়েছি। ফলে 3 তারিখে কি ডিসিশন হয়েছে সেনাবাহিনীর মিটিং এ সেইটাও শুনতে হয় বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে। তো ওখানে সকল তথ্য এখনো দেখবেন যে সেনাবাহিনীর অনেক সেন্সিটিভ তথ্য চলে যাচ্ছে বাইরে, মানে সেই ইউটিউবারদের কাছে চলে যাচ্ছে, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের কাছ থেকে আমাদের জানতে হচ্ছে, চিঠিগুলো চলে যাচ্ছে। তার মানে ডিপ স্টেটের যে মানে ইনফিল্ট্রেশন সেটা কোন লেভেলে আছে বুঝতেই পারছেন। তো এইটাই তো, ফলে বারবার সতর্ক করার পরেও আর আমি বলি যে যেহেতু আমি এখন সাধারণ নাগরিক এবং আওয়ামী লীগের একজন সমর্থক মাত্র, তো সেই ক্ষেত্রে আমি বলি যে আওয়ামী লীগের আসলে দীর্ঘদিন সরকারে থাকার কারণে মানে রাজনৈতিক দলটাকে মানে সরকার এবং দল যে একটা আলাদা, দুইটা আলাদা এন্টিটিস, এবং সেইটাকে দলকে শক্তিশালী করা, দলকে আরেকটু সংগঠিত করা, এইটার ক্ষেত্রে হয়তো যারা ইয়ে ছিলেন পলিটিক্যাল মানে আওয়ামী লীগের দলীয় যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন তারা সরকারে থাকায় তারাও ব্যস্ত ছিলেন। এইটাকে যথাযথভাবে যদি আরেকটু নজর দেওয়া হতো তাহলে এই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক শক্তি, এই শক্তিকে দিয়েই আসলে অনেক ধরনের রাজনৈতিক যে সমস্যাগুলো সেইগুলো মোকাবেলা করা সম্ভব হতো।